সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বাংলাদেশের শেয়ার বাজার নিম্নমুখী নিম্নমুখী আরো নিম্নমুখী। তো এই নিম্নমুখী হওয়াতে যারাই নতুন নতুন বিনিয়োগ করেছেন তারা খুব চিন্তায় আছেন, টেনশনে আছেন। বিশেষত ফান্ডামেন্টাল কোম্পানি, ভালো কোম্পানি, ব্লু চিপ কোম্পানি, যে কোম্পানিগুলো সবকিছু ভালো, ডিভিডেন্ড ভালো দেয়, কোম্পানি ভালো, সেই কোম্পানির দামও কমতেছে। এখন কিন্তু আমরা চিন্তায় আছি যে আসলে হবেটা কি। কথাটা হচ্ছে যে ভাই দেখেন, আমরা যে জিনিসটা বলি, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করলেন মানে জাস্ট শেয়ার বাজার না, ওই কোম্পানিটার একটা শেয়ার আপনি নিলেন। যেমন আমরা, যদি আপনি যে কোনো যদি ওয়েবসাইটের মধ্যেও যদি আমরা যাই, ধরেন যে আমরা স্টক নাও থেকে আপনাদেরকে গ্রামীণ ফোন এবং যদি স্কোয়ার, মোটামুটি দুইটা একদম ভালো ব্লু চিপ কোম্পানির সম্পর্কে আপনাদেরকে বলি যে এদের স্টকের যে দামটা কমলো, এখন কি বিনিয়োগ করা যাবে এই দুটো কোম্পানিতে, সম্ভব কিনা। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আপনি যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে জিপিটা আমরা যদি একটু দেখি, যে জিপির হঠাৎ করে দাম পড়ে যাওয়ার কারণে অনেকেই টেনশনে আছেন। আবার অনেকেই এই সুযোগটা কিন্তু নিচ্ছেন, যে দেখেন 258 টাকা, যেখানে জাস্ট মাত্র কয়দিন আগে 280 টাকা কিন্তু ছিল। মূলত আপনি প্রথমে আপনার মাইন্ডসেট পরিবর্তন করে চিন্তা করবেন যে এই আপনি শেয়ার কিনতেছেন মানে শেয়ার বাজারে শেয়ার না, জিপি কোম্পানির অংশীদারিত্ব নিচ্ছেন। কোম্পানি মাঝে মধ্যে ভালো করবে, খারাপ করবে, এটাই নিয়ম, ব্যবসা মানে লাভ ক্ষতি। কিন্তু কথাটা হচ্ছে আপনার শেয়ার তো কমে যায় নাই। আপনি 280 টাকা একটা শেয়ার নিছিলেন, 258 টাকা আসার কারণে আপনার শেয়ার কি কমছে? কথা হচ্ছে কমে নেই। শেয়ার বাজারে নর্মালি দুইভাবে আপনি লাভবান হইতে পারেন। একটা হচ্ছে এই শেয়ারের দামটা এখন যারা 258 টাকা বা 60 টাকা কিনবেন, যদি 300 টাকা উঠে বিক্রি করলে লাভ হবে। এটাকে বলি যে আমরা ক্যাপিটাল গেইন বা মূলধনী আয়। এটাকে বলি যে আমরা গ্রোথশীল কোম্পানিতে বিনিয়োগ করা। আর পাশাপাশি হচ্ছে এই কোম্পানিটা বছরে ব্যবসা করে আপনার কিছু লাভ্যাংশ দিবে। যেমন গ্রামীণ ফোন বছরে দুইবার লাভ্যাংশ দেয়। গত বছরে যদি 24 সালে হিসাব করি, তারা প্রতি শেয়ার প্রতি আপনাকে প্রায় 33 টাকা করে লাভ্যাংশ দিয়েছে। শেয়ারের দাম যদি 1 টাকাও হয়ে যায়, ধরেন যে আপনি 58 টাকা দিয়ে কিনলেন, 1 টাকা হয়ে গেল, কোম্পানি ভালো আছে, বিজনেস ভালো আছে, সেখানে কোনো সমস্যা নাই। তাইলে 1 টাকা হইলেও কিন্তু আপনি এটা পাবেন। তো ওই জন্য আপনি যদি ফান্ডামেন্টাল যাচাই বাছাই করে একটা পরিকল্পনা করে যে আমি 1 লক্ষ শেয়ার কিনবো, একসাথে কেনার দরকার নাই। আপনি যেমন আজকে এই যে 258-তে আপনি পাচ্ছেন, এখন এটাকে আপনি কম দামে পাচ্ছেন না বেশি দামে পাচ্ছেন? তো দেখেন যে 52, মানে গত 1 বছরে 255 টাকা 55 পয়সা ছিল সর্বনিম্ন, আর এখন 258 টাকা 70 পয়সা। তার মানে একদম গত 1 বছরের গড়ের সর্বনিম্ন স্তরে আছে। এখন আপনার সুযোগ এটা ক্রয় করার। আরো 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা কমুক, তাতে আপনার তো কিছু যায় আসে না। তাহলে এই যে বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি যারা 300 টাকায় কিনছে, 280 টাকায় কিনছে, এদের কি অবস্থা? এর জন্য ওয়ারেন বাফেট, যিনি আমরা বলি যে ভ্যালু ইনভেস্টিং করেন, দীর্ঘমেয়াদী ইনভেস্টর, ওনার একটা কথা কিন্তু সব সময় আপনাকে মনে রাখতে হবে, যদি আপনার পোর্টফোলিওর 50% ডাউন হওয়ার পরেও যদি আপনার কোনো টেনশন না হয়, তবেই আপনি প্রকৃত বিনিয়োগকারী। যদি আপনার ঘুম না আসে, তাইলে আপনার শেয়ার বাজারে আসার দরকার নেই। তাহলে শেয়ার বাজার মানে এই চিত্রটা না, শেয়ার বাজার মানে এই চিত্রের পিছনে একটা কোম্পানি আছে, কোম্পানি ভালো আছে কিনা, কোম্পানি গ্রোথশীল কিনা, কোম্পানিতে কোনো দুই নাম্বারই নাই কিনা, এটাই আপনাকে দেখার বিষয়। তো এগুলাকে বলে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তাহলে গ্রামীণ ফোনের শেয়ার, এই আপনি 260 টাকা নেন, 70 টাকা নেন, 300 টাকা নেন, যেখানেই নেন, আপনি তো কোম্পানির মালিকানার অংশ নিচ্ছেন। শেয়ার বাজারে ঠিক আছে, আপনি কম দামে পাইলে আপনার জন্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, আপনি যত কমে পাবেন তত বিনিয়োগ করবেন। তো এই জন্য একটা আমরা থিওরি বলি যে আপনি যেটা করবেন, 1 লাখ টাকা বিনিয়োগ করলে একসাথে করবেন না, প্রথমে আপনি 25,000 টাকা বা 1/3, 33,000 টাকা দিয়ে আপনি কিনে নেন। যেমন ধরেন যে আজকের বাজারে আপনি 33,000 কিনলেন, কেনার পর আপনি কালকে দেখেন, যদি দেখেন যে আরো 2 টাকা কমছে, 3 টাকা কমছে, আরো কিছু নেন। এরপরে যদি কমে আরো কিছু নেন। এইভাবে আপনি বিনিয়োগটা করেন। এখন যদি আমরা এর পাশাপাশি যদি স্কোয়ারটা দেখি, যে স্কোয়ারটা এত ভালো কোম্পানি, এত কিছু হইলো, তারপরেও দেখেন এই ডিভিডেন্ড 12 টাকা ডিভিডেন্ড দেওয়ার পরে এই শেয়ারের দামটা, নর্মালি তারা ডিভিডেন্ডটা ঘোষণা করেছিল সম্ভবত, সেখানে কত ছিল আমাদের, সেখানে ছিল তাদের 212 টাকা, ওই হিসাবে 200 টাকা তার ন্যায্য দাম হওয়ার কথা। 215 টাকা থাকাকালীন সময় সম্ভবত রেকর্ড ডেটে করেছিল, ওই হিসাবে 12 টাকা ওখান থেকে মাইনাস হয়ে যাবে, কারণ ওই টাকাটা সে কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে। তো তাহলে 203 টাকা হওয়ার কথা তার, তো সেখানে 199 টাকা। অন এভারেজে যদি আমরা দেখি, গত 1 বছরে 198 টাকা 3 পয়সা, তার মানে এইটাও একদম সর্বনিম্ন সস্তাতে চলতেছে।
তো যেটা আমরা বলি যে পি রেশিও, এটা 5.99, তার মানে এই কোম্পানিতে এখন শেয়ার কেনার সুবর্ণ সুযোগ। তাহলে দিন শেষে একটা কথাই মনে রাখবেন, আপনি যেই কোম্পানিটাই নেন, এটা নেন ওইটা নেন অথবা যেটাই নেন, আপনার জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা সেটা হচ্ছে যে আপনি কোম্পানিটা আগে সিলেক্ট করবেন, ম্যানেজমেন্ট সিলেক্ট করবেন, কোম্পানিটা গ্রোথশীল কিনা, আগামী 10-20 বছর চলবে কিনা, এইরকম আপনি যাচাই বাছাই করবেন। বাংলাদেশের মার্কেটে আসলে এরকম কোম্পানি পাওয়াটা, তারপরও আগামী 3-4 বছর যদি চলে এইরকম গ্রোথশীল বা যারা ডিভিডেন্ড দেয় এরকম কোম্পানি দেখে আপনি ধীরে ধীরে শেয়ারটা কিনতে থাকেন। এটা আপনার, যদি দেখেন যে আপনি শেয়ারটা কিনলেন, হঠাৎ করে আপনার ক্যাপিটাল গেইন 5 গুণ হয়ে গেল, আপনি বিক্রি করে লাভ্যাংশ নেন, 50% বিক্রি করে দেন। আর দিন শেষে, বছর শেষে কোম্পানি থেকে যদি ভালো কোম্পানি হলে আপনাকে ডিভিডেন্ড দিবে। তো এই জন্য যারা এই শেয়ার বাজারে আসতেছেন, আমরা বলবো যে কলিজাটা একটু বড় করেন, আর শেয়ার বাজারে আপনার প্রয়োজনীয় টাকা নিয়ে আসবেন না। 3 মাসের ফ্যামিলি খরচ, 6 মাসের অ্যাডভান্স খরচ রাখবেন, যাতে ফ্যামিলির নিয়মিত খরচ, কোনো প্রকার নানা প্রকার দুর্ঘটনা, অসুস্থ হইলে শেয়ার বিক্রি করে আপনাকে টাকা যাতে নিতে না হয়। এগুলো যদি না করেন, আপনার শেয়ার বাজারে আসার দরকার নেই। আমরা বলি যে বাংলাদেশের শেয়ার বাজারে এখনো আপনি অ্যাক্টিভলি সেখানে সবকিছু করে পরিবার চালাবেন, এরকম শেয়ার বাজার এখনো বাংলাদেশে হয় নাই। তাই আপনি যেই অ্যাক্টিভ একটা কাজ করতেছেন, এর পাশাপাশি আপনি পেসিভ কিছু ইনকামের জন্য এগুলার দিকে আপনি আসতে পারেন। অনেকেই বলবেন যে ভাই আমি তো এফডিআর করলে 12% পাবো, 14% পাবো, 15% পাবো। কথা হচ্ছে আপনার ওই 1 লাখ টাকা 1 লাখ টাকাই থাকবে। কিন্তু এইখানে যে সুবিধা, আপনি একটা ব্যবসার অংশীদারি হওয়ার কারণে আপনি দেখবেন যে আপনি বাৎসরিক যেটা পাচ্ছেন, পাশাপাশি আপনার একটা ব্যবসা দাঁড়ায় যাচ্ছে, আপনি একটা ব্যবসার অংশীদারি হচ্ছেন। ওই কোনো সময় দেখা যাবে যে ওই 1 লাখ টাকার শেয়ার আপনি 20 লাখ টাকাও বিক্রি করতে পারতেছেন। অথবা আপনি যখন অক্ষম হয়ে যাবেন, কাজ করতে না পারবেন, তখন এই শেয়ারগুলো আপনারে কি করবে, বেনিফিট দিবে। আপনি একটা টার্গেট রাখেন যে আগামী 1 বছরে 1000 ভালো কোম্পানির শেয়ার কিনবেন। যেমন ধরেন যে 500 জিপির কিনবেন, 500 আপনি স্কোয়ারের কিনবেন। এর পরবর্তী বছরে আপনি 2000-এর টার্গেট রাখেন, 10,000-এর রাখেন, 50,000 করেন। আগামী 15 বছরে আপনার পোর্টফোলিওতে কমপক্ষে যাতে আপনি 1 লক্ষ শেয়ার রাখতে পারেন ভালো কোম্পানির। এখন ভালো কোম্পানি কোনগুলা? বাংলাদেশের বাজারে আমরা যদি বড় বড় মিউচুয়াল ফান্ডগুলা দেখি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটগুলা দেখি, ওরা যে সমস্ত শেয়ারে বিনিয়োগ করছে সেগুলো যদি আপনাদেরকে সামারি করি, প্রায় 30 থেকে 35টা কোম্পানি হচ্ছে বাংলাদেশের বাজারে বলতে পারি আমরা দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল। এখন নাম যদি বলি আমরা, যেমন রবিটা আছে, গ্রামীণ ফোন আছে, এরপরে মেঘনা পেট্রোলিয়াম আছে, ব্রিটিশ টাবাকোটা আছে, ব্রাক ব্যাংক আছে। এখন এই শেয়ারগুলো আপনি জেনে বুঝে এদের অ্যানুয়াল রিপোর্ট, গ্রোথ লেভেল, এগুলো দেখে যাচাই বাছাই করে আপনি বিনিয়োগ করবেন। আর যদি অত কিছু না বুঝেন, তখনও জাস্ট আমরা বলবো তাহলে আপনাকে যেটা করতে হবে যে নিয়মিত প্রতি সপ্তাহে আপনাকে শেয়ার কিনতে হবে। যেমন আপনি গ্রামীণ ফোন সম্পর্কে কিছুই জানেন না, স্কয়ার সম্পর্কে কিছুই জানেন না, মেঘনা পেট্রোলিয়াম সম্পর্কে কিছুই জানেন না, আপনি এই 3টে শেয়ারকে প্রতি সপ্তাহে আপনি 2টা 4টা 5টা করে কিনতে থাকেন। দাম বাড়লো কি দাম কমলো আপনার যায় আসে না, আপনি ব্যবসার অংশীদারিত্ব বাড়ান। অন এভারেজে আপনি যদি একটা এক্সেল শিটে হিসাব করে দেখেন, যারা নিয়মিত শেয়ার কিনেন, ঊর্ধ্ব মার্কেট হোক আর নিম্ন মার্কেট হোক, অ্যাভারেজ করলে দেখা যায় যে তারা লজে থাকেন না। ঠিক আছে, আপনি যদি একসাথে 10 লাখ 20 লাখ বিনিয়োগ করতে চান, এই ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, যাচাই বাছাই করতে হবে যে কখন সে তার সর্বনিম্ন স্তরে আসতেছে, তখন আমি বিনিয়োগ করব। এইটাই জাস্ট টেকনিক, আর কিছু কিন্তু না। তো যাই হোক, আপনাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স চলমান আছে, আমাদের বিনিয়োগ রিলেটেড কোর্স 2। যারা এই সরাসরি লাইভে অংশগ্রহণ করেন তারা তো ভালো, আর যারা ভিডিও রেকর্ডিং নিতে চান তারাও চাইলে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।